এই পদ্মাপাড়ে এই যে ঠাকুর নগর বা ঠাকুর গ্রামে যেটা আমাদের মেয়েদের গেল, এই আমাদের বুকের বেদনা, আর চোখের জল থেকে নয়। আমরা রক্ত দেব, আমরা রক্ত দেব, আমরা কাউকে ছাড়বো না। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। আমি বলে দিচ্ছি, আমরা বলেছি, আমাদের অটল বিহারী বাজপেয়ী বলেছে যে কাল কে কপাল পে লিখুঙ্গা মিটাউঙ্গা গীত নয়া গাউঙ্গা। আমরা ছাড়ছি না একজন কেউ, এটা আমি বলে দিলাম আপনাকে। 2023 সালে 2200 থেকে বেশি হিন্দু লোককে মারা হয়েছে আমাদের পার্লামেন্ট, আমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে আমরা বলেছি। আরে দাঁড়াও, আরে দাঁড়াও, তোমার মতন লোক আমার ক্ষমতা নেই বলা। দাঁড়াও, ওখানে আগস্ট থেকে যে ভায়োলেন্স হয়েছে, ওখান থেকে যে ভায়োলেন্স হয়েছে, 3 রকমের ভায়োলেন্স হয়েছে। একটা পলিটিক্যাল ভায়োলেন্স হয়েছে যার মধ্যে বিএনপি বেছে বেছে মেরেছে আওয়ামী লীগকে, ওখানে ডেভিল হান্ট হয়েছে, আওয়ামী লীগকে মারা, ওকে নিষিদ্ধ করা হয়েছে। একটা এজিটেটর যারা ছিল $23 মিলিয়ন নিয়ে, ওরা জুডিশিয়ারি এন্ড পুলিশ লোককে মেরেছে। ওই পুলিশ লোকের লিস্ট আইএসপিআর এই গত সপ্তাহ আর্মি রিলিজ করলো, রাইট। আর তৃতীয়, আমাদের কাছে খবর আছে 12 জনের সঙ্গী যারা আছে মৌলবাদী সংগঠন, যার মধ্যে জামাত ইসলাম বাংলাদেশ আছে, ওরা গুনে গুনে আমাদের হিন্দুদেরকে মেরেছে। আরে স্বামী চিন্ময়ানন্দের কথা নাম করে দিই, চিন্ময় কৃষ্ণপ্রভু। চিন্ময় কৃষ্ণপ্রভু জেলে আছেন। উনি জেলে থাকলে আমাদের কিছু আসা যায় না, বিকজ কৃষ্ণ জন্ম হয়েছিল জেলে। কত লোককে জেলে ডালবে? কোথায় আছে আমাদের মেয়ে? আজকে জবাব দিতে হবে। আর আমাদেরকে বেশি দূরে যেতে হবে না, আমেরিকায় যেতে হবে না। ওই আমেরিকার অ্যাম্বাসেডার ওখানে আছে, ওই আমেরিকার ইন্টেলিজেন্স লোক ওখানে আছে, ওরা সব বুঝছে। আর তুলসী গাওয়ার্ড আমরা বলছি না, আর আমেরিকার তুলসী গাওয়ার্ডের কথা বলছি না, বাহাদ পটেলের কথা বলছি না। ওখানে আমেরিকা আছে, আমরা জানি ওদেরকে জানালে কি হবে। তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এই যে জামাত ইসলাম বাংলাদেশ আছে, প্রত্যেকটা জিনিসের উপরে ওর চিফ, ওরই যে আছেন নেতা, ওরা আমি নিশ্চয় উনি পাকিস্তানের পাসপোর্ট রেডি রেখেছেন। ওখানে পাকিস্তানে ওনাকে জামাত ইসলাম বাংলাদেশের চিফ আমরা ছাড়বো না, আমরা ছাড়বো না। তুমি দালাল হয়ে কথা বলো না, তুমি দালাল। স্যার আমি যাব এসএম কামরুজ্জামান সাগরের কাছে যাব। আমি একটা কথা বলছি, এটা একটা ন্যারেটিভ ক্রিয়েট হচ্ছে। এখানে একজন বসছেন, তার নাম নরেন্দ্রনাথ মজুমদার, তিনি বিবেকানন্দ কেন্দ্র বাংলাদেশের সাধারণ সম্পাদক হয়ে বসেছেন। ন্যারেটিভটা বুঝুন। তিনি অন এয়ার বলছেন যে আগামী দিনেও আগেও হিন্দু মেয়েদের তুলে নিয়ে যাওয়া হতো, আগামী দিনেও নিয়ে যাওয়া হবে। এই স্টেটমেন্টটা একটা হিন্দু, বাংলাদেশের হিন্দু বা পৃথিবীর কোনো হিন্দু টিভিতে বসে দিতে পারে? এই জাস্টিফিকেশনটা কেউ দিতে পারে? মালদা মুর্শিদাবাদে কোন হিন্দুর ওপর অত্যাচার হয়েছে, সেই হিন্দুদের ওপর অত্যাচার হওয়ার পর 200 থেকে 300 লোক অ্যারেস্ট হয়েছে, যেখানে 20টা হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়ার পর বাংলাদেশের যেখানে জ্বালিয়ে দেওয়া হয়, যারা জ্বালিয়ে দেয় তারা সরকারকে বলে দেয় কি করতে হবে পরের দিন। এই ডিফারেন্সটা বুঝুন। আমি যাব এসএম কামরুজ্জামান সাগরের কাছে। স্যার, রিপাবলিক বাংলা আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে নরেন্দ্রনাথ মজুমদার ছিলেন একটু আগে পর্যন্ত, এখনো রয়েছেন। তিনি বলছেন বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার তো বহু বছর ধরে হয়েছে, নতুন কি, আগেও হয়েছে, আগামী দিনেও হবে। কিন্তু এটা তো মেনে নেওয়া যায় না, হিন্দুদের ওপর অত্যাচার চলতে থাকবে আর সারা বিশ্বের হিন্দুরা বসে থাকবে চুপ করে, আর এই 3টে মেয়েকে তুলে নিয়ে চলে যাবে বা 20টা বাড়ি জ্বালিয়ে দেবে আর বলা হবে যে আগেও হয়েছে, আগামী দিনেও হবে। এটা কি মেনে নেওয়া যায় স্যার? বলুন। নরেন্দ্রবাবু যে কথাটা বলেছে তার সাথে আমি পুরোপুরি একমত না, এবং সে যেটা বলেছে এটা টোটালি একটা সাংঘর্ষিক বিষয়। আমি 5ই আগস্ট থেকে যদি আসি, 5ই আগস্ট থেকে আজ অবধি বাংলাদেশে মানবতা বলতে কিছু নেই। হ্যাঁ, নানান সম্প্রদায়ের, নানান গোষ্ঠীর, নানান মানুষকে যেইভাবে মব হচ্ছে, মব কিলিং এর মধ্যে মারা হচ্ছে, যারা এই মবগুলো করছে তারা কেউ এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। আমাদের বিভিন্ন সব ধর্মাবলম্বী ধর্মের মানুষজন আছে, বিশেষ করে আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা, তাদের উপরে যে পরিমাণ অত্যাচার নিপীড়ন জুলুম হয়েছে, হ্যাঁ, এই যে কয়দিন আগে, এই বেশি দিনের আগে না, 21 তারিখের যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনা এখন পর্যন্ত আমরা দেখিনি কেউ অ্যারেস্ট হয়েছে, কেউ গ্রেপ্তার হয়েছে বা কোনো কিছু ঘটেছে। এখানে টোটালি চলতেছে একটি নিধন, একটি গোষ্ঠীর, একটি বিশেষ গোষ্ঠীর জঙ্গি কায়দায় এই দেশে একটা নিধন চলছে। এখানে সাধারণ মানুষও এখন নিরাপদ না। এই দেশে
সাধারণ মানুষ নিরাপদ না কোন জায়গায়? যারা কোনো রাজনৈতিক দলাদলির মধ্যে নেই, কোনো রাজনৈতিক মধ্যে নেই, যারা বাংলাদেশের পক্ষে কথা বলতে গেলে তাদের কণ্ঠ রোধ করা হয়, গ্রেপ্তার হয়, না হলে মব জাস্টিস হয়। এইসব নানাবিধ বহুবিধ কারণে অনেক মানুষ এখন ঘর থেকেও বের হয় না। আমাদের দেশে যাদের একটু পয়সা আছে তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে, দেশের কর্মসংস্থান নেই, ডে বাই ডে বেকার হচ্ছে। তার মধ্যে দিয়ে নরেন্দ্রবাবু, উনি তো আমাদের দেশি একজন মানুষ, উনি বাংলাদেশি একজন মানুষ, উনি বাংলাদেশের ভূখণ্ডে বসে একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশে, অসাম্প্রদায়িক একটা বাংলাদেশে বসে উনি কি করে এই কথাটা বলতে পারে যে ধর্ষণ হবে, আগামী দিনে তুলে নিয়ে যাবে? এইটা আসলে ঠিক, উনি এটা একদমই ঠিক বলেনি। এটা বাঙালি জাতির জন্য, আমাদের জন্য লজ্জা। আমরা এরকম ছিলাম না। আমরা সম্প্রদায় সম্প্রীতি সবকিছু মিলেমিশে আমরা একাকার হয়ে চলি। বাঙালি সংস্কৃতিটা মনে হয় উনি জানে না। বাঙালি সংস্কৃতিটা আমাদের এই সংস্কৃতিটা ওনার জানা উচিত, বাঙালি সম্পর্কে জানা উচিত। এই বাংলাদেশ কিভাবে জন্ম নিয়েছে এইটাও তার জানা উচিত। এই দেশে হিন্দু মুসলমান সকল ধর্মের মানুষজন আমরা মিলেমিশে একটা সহ অবস্থানে বসবাস করছিলাম। সেই জায়গাটায় হঠাৎ করে এসে আমরা একটা হোঁচট খেয়েছি 54 বছর পরে এসে বাংলাদেশে আমরা প্রথম বুঝতে পারিনি। আমরা ধরে নিয়েছিলাম একটি কোঠা আন্দোলন, পরবর্তী সময় যেটা ঘটলো আমাদের চোখের সামনে, না, এটা টোটালি একটি হচ্ছে জঙ্গি কায়দায় জঙ্গি আক্রমণ করে একটা নির্বাচিত জনগণের সরকারকে হটিয়ে তারা জোর জবরদস্তি করে দেশে একটা ফেসিস্ট কাকে বলে, ফেসিস্টের সংজ্ঞা এইটা যে ওনারা বারবার বলতেছে, এই যে ডক্টর ইউনূস সাহেব বলতেছে ফেসিস্ট, তার অনুসারীরা বলতেছে ফেসিস্ট আওয়ামী লীগকে। ফেসিস্ট কি, ফেসিস্টের সংজ্ঞা কি, এইটা কি ওনারা জানে? ওনারা তো ফেসিস্টের সংজ্ঞাকে আমি বলছি স্যার, ফ্যাসিস্টের সংজ্ঞা হচ্ছে একটা লোক বিনা নির্বাচনের চেয়ারে এসে বসেছে এবং নির্বাচন হতে দিচ্ছে না, এটা ফ্যাসিস্ট। ফ্যাসিস্টের সংজ্ঞা হচ্ছে একটা লোক চেয়ারে বসার পরে অন্য একটি দলকে, গণতান্ত্রিক দলকে ব্যান করে দিচ্ছে, ফ্যাসিস্ট হচ্ছে স্যার অন্য একটি ধর্মের মানুষকে যারা সংখ্যালঘু তাদের বেছে বেছে হত্যা করা হচ্ছে, সেটা ফ্যাসিস্ট। এইগুলো এরা হচ্ছে স্বৈরাচারী স্যার। আমরা বেরোতে পারি না, এমন একটা পরিস্থিতি এই দেশে তৈরি হয়েছে। এই দেশে এমন একটা পরিস্থিতি হচ্ছে, দোকানপাট লুট হচ্ছে, দিনে দুপুরবেলা মানুষ খুন করে ফেলতেছে, দিনে দুপুরবেলা মেয়েদেরকে ধরে নিয়ে ধর্ষণ করা হচ্ছে। মানে পৃথিবীর ইতিহাসে রমজান মাসে কোন মুসলমান দেশে এরকম ঘটনা ঘটছে কিনা জানি না। আমাদের দেশে রমজান মাসে যেই পরিমাণ ধর্ষণ হয়েছে পৃথিবীর আর কোন দেশে ধর্ষণ হয়েছে কিনা আমার জানা নাই। ঠিক, এটা আমি বাঙালি হিসাবে, একজন মুসলমান হিসাবে এটা আমার খুবই লজ্জিত আমি এই বিষয়টা। লজ্জিত আমরাও লজ্জিত কথা বলি, আমরা সামনের কথা বলছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।